ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএস ইস্পাত। আর আপনাদের সাথে আছে আমি নাজিম মুনি। আগামী নির্বাচনের পুলসিরাত পার হতে কার কেমন প্রস্তুতি, এই নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এবং স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মুনি, আছেন জাতীয় পার্টির নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, এবং আছেন আমাদের সাথে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। এবং দর্শক, আপনারা আশা করি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা এই আলোচনাতে একটু করতেই চাই, কারণ এরই মধ্যে আসলে তারেক রহমান আরেকটি কথাও বলেছেন যে দলের মধ্যে এজেন্ট ঢুকে গেছে। তারা কোথা থেকে ঢুকেছে, কি হচ্ছে সেখানে, তাও নিশ্চয়ই আমরা একই সাথে জানার চেষ্টা করব। আমি শুরুটা একটু এবি পার্টিকে দিয়ে শুরু করি। মুজিবুর রহমান মঞ্জু আছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে। ধন্যবাদ। নির্বাচন তো সব রাজনৈতিক দল অবশ্যই চাইবে এবং নির্ধারিত সময়ে চাইবে, রোড ম্যাপ অনুযায়ী চাইবে। বছর ঘোষণা হয়েছে। প্রধান উপদেষ্টা যখন বলেন প্রথম দিকে 26-এর প্রথম দিকে হতে পারে, তখন সেটা জুন পর্যন্ত টানার সুযোগ থাকে কিনা, কারণ যেহেতু তিনি নির্ধারিত করেন নাই। বছর যদি দুই ভাগে আমরা ভাগ করি, জুনের আগে হলে তো প্রথম ভাগই হয়, কাজে সেটি নিয়ে এত তীব্র প্রতিক্রিয়ার জায়গা আছে কিনা। বিএনপি বলছে নির্বাচন অনেক কঠিন। আপনাদের কি মনে হয় আসলে কঠিন হবে কিনা? নির্বাচন একটা আয়োজন করা একটু কঠিন অন্য কারণে। কারণ বিষয় হচ্ছে যে নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনের মাঠ পর্যায়ে প্রশাসন, এবং যেহেতু আমরা একটা পরিবর্তিত প্রেক্ষাপটে কিছু সংস্কারের কথা বলেছি, পার্লামেন্ট ইলেকশনের প্রসিডিউরাল একটা সংস্কার, সাংবিধানিক একটা সংস্কারের ব্যাপার আছে। আর বিএনপি যেই পয়েন্ট অফ ভিউ থেকে বলেছে যে নির্বাচন কঠিন, কারণ এখন পর্যন্ত আমরা জানি না নির্বাচনটা আসলে কোন ফরম্যাটে হতে যাচ্ছে। কারণ নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট আসলে আমরা সেখান থেকে কিছু ফিডব্যাক পাবো। আর কনস্টিটিউশনাল ফর্মটা কি দাঁড়াচ্ছে, মানে বিএনপি যেটা বলেছিল যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের একটা কথা আছে, এটা কি এখন হবে না পরে হবে, এই কিছু ছোটোখাটো দ্বিধা আমাদের মধ্যে আছে। তবে নির্বাচন নিয়ে আমরা প্রধান উপদেষ্টাকে প্রথম থেকেই ধন্যবাদ জানিয়েছি এজন্য যে আমরা যখন প্রথম, আপনার মনে আছে আপনার এখানে শোতেই আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন যে ইলেকশন কবে হতে পারে, আমরা একটা রাফ একটা আইডিয়া দিয়েছিলাম যে 1 থেকে 1.5 বছর লাগতে পারে হচ্ছে আপনার সংস্কারের কাজে, আর 3 থেকে 6 মাস লাগতে পারে এর পরবর্তী ইলেকশন আয়োজনে। অ্যাকর্ডিংলি আমরা দেখলাম যে চিফ অ্যাডভাইজার এই ধরনের একটা রূপরেখা উনি বলেছেন যে 2025-এর শেষ থেকে 2026-এর শুরু পর্যন্ত উনি এরকম একটা টাইম ফ্রেম স্পেসিফিক না বললেও উনি একটা ধারণা দিয়েছেন, যেটা ওনার প্রেস সেক্রেটারি আরও একটু কনফার্ম করে বলেছেন যে জুনের মধ্যে হতে পারে। এখানে খুব বেশি আমি পার্থক্য দেখি না। ব্যাপার হচ্ছে ইলেকশন করতে এত সময় লাগবে কেন। একটা তো বিষয় আছে যে সংস্কারের একটা বাধ্যবাধকতার ব্যাপার আছে, দুঃখিত। সংস্কারের জায়গাটায় একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কনস্টিটিউশন। কারণ আমরা এখন যে সরকারটা আছি বা আমরা যেই পরিবর্তনের মধ্য দিয়ে এসেছি, এটার একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা এক ধরনের এই সরকারকে বৈধতা দেওয়ার একটা বিষয় আছে। সেই বৈধতাটা কি আমরা আগে করেই তারপর ইলেকশনে যাব, নাকি আমাদের মধ্যে একটা ওই যে আপনার 90-এ যে একটা রূপরেখা হয়েছিল সবাই মিলে যে ঠিক আছে আমরা এটাই করলাম, নেক্সট পার্লামেন্টে সেটাকে রেকটিফাই করবে। এত বড় একটা অভ্যুত্থান হয়েছে যে আমরা তো জানি যে অভ্যুত্থান সবসময় হয় মানে কনস্টিটিউশনের বিপক্ষে গিয়েই। যেহেতু ফেসিবাদ আমাদের সব জায়গায় বন্ধ করে দিয়েছে, ইলেকশন বন্ধ করে দিয়েছে, আন্দোলন বন্ধ করে দিয়েছে, সাধারণ পরিবর্তনের পথ সবটাই সে বন্ধ করে দিয়েছে। ফলে আমাদেরকে এমন একটা জায়গায় গিয়ে সরকারকে পরিবর্তন করতে হলো, কারণ আপনার প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কোনো বিধান তো সংবিধানে নাই, তো উনি নিজেই তো সংবিধান লঙ্ঘন করে পালিয়ে গেছেন। তো সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি যে কনস্টিটিউশনের যে রিফর্মটা আসছে সেটার পরে যদি ইলেকশন হয়, এখানে কনস্টিটিউশনে কী রিফর্মটা আসছে, পার্লামেন্টের কোনো কিছু এখানে আসবে কিনা সেটা আমাদের দেখতে হবে। আর বিএনপি চেয়ারপারসন যেটা বলেছেন বা চেয়ারম্যান যেটা বলেছেন যে নির্বাচন কঠিন হবে অ্যাকচুয়ালি, এবং উনি বলেছেন যে এবারে নির্বাচন সহজ হবে না। তো এটা একটা ক্রিটিক্যাল দিক থাকতে পারে, সেটা হচ্ছে এবার নির্বাচন মানে ট্রেডিশনাল যেটা হয় যে যার শক্তি যেখানে কেন্দ্র দখল করা, প্রভাবিত করা, জাল ভোট দেয়া, এটাকে উনি মিন করতে পারেন যে এবার ইলেকশনটা হাইলি ফেয়ার ইলেকশন হতে পারে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশের একটা সংস্কৃতি কাজ করে, যখন প্রতিপক্ষ থাকে না তখন নতুন প্রতিপক্ষের দিকে মানুষের দৃষ্টি যায়।
তো এখন প্রতিপক্ষ কারা? নিজেরাই তো নিজেদের প্রতিপক্ষ। তো নিজেদের যখন নিজেদের প্রতিপক্ষ তৈরি হয়, এমনও হতে পারে যেমন ধরেন অতীতে যেমন হয়েছে যে বিএনপি যাকে নমিনেশন দিল না, কেউ গিয়ে আওয়ামী লীগে গিয়ে নমিনেশন নিল। এখন তো এমনও হতে পারে বিএনপি যাকে নমিনেশন দিল না, সে আপনার বিদ্রোহ করে এসে সে স্বতন্ত্র দাঁড়ালো। তো ইলেকশন যেহেতু খুবই ফ্রি অ্যান্ড ফেয়ার হবে এটা সবাই ধারণা করছে, সো এখানে কিন্তু কাউন্টার একটা শক্তি দাঁড়িয়ে যেতে পারে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। তো এই ধরনের নানা ইকুয়েশন থেকে হয়তো উনি বলতে পারেন। তারপর আপনি একটা কথা মাঝে বলেছেন যে যখন প্রতিপক্ষ থাকে না তখন নতুন প্রতিপক্ষ তৈরি হয়। নতুন প্রতিপক্ষর ভয়ের জায়গাটা আছে কিনা সেই আলোচনায় আপনার কাছে আমি পরে আসছি। আমাদের সাথে গোলাম সারোয়ার মিলন আছেন, সাবেক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির নেতা। অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন। জাতীয় পার্টি আসলে যে জায়গায় আছে, ছাত্ররা কিছুতেই আপনাদের গ্রহণ করেন নাই এবং বর্তমান সরকারের পক্ষ থেকেও আপনাদের যে অবস্থান সেটা গ্রহণযোগ্য জায়গায় আমরা এখনো পর্যন্ত দেখছি না। কারণ যত আলোচনা হয়েছে আমরা জাতীয় পার্টিকে সেখানে আমন্ত্রণ জানাতে দেখিনি। সামনে নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টি যেহেতু দল হিসাবে একটা বিষয়, আসলে এখানে আপনারা কোনো রকমের প্রভাব রাখতে পারবেন কিনা? ধন্যবাদ মুনিয়াপা আপনাকে এবং আমার দুজন অত্যন্ত কাছের দুজন সহকর্মী, সহালোচক, তাদেরকে এবং অগণিত দর্শক শ্রোতাকে অবিরাম শুভেচ্ছা, প্রীতি, সালাম জানিয়ে আমি যেটা বলতে চাই, দেখেন জাতীয় পার্টিকে তো আমরা অনেকেই স্বৈরাচার বলি, আবার এখন স্বৈরাচারের দোসর। তো আমাদেরকে দাওয়াত দেয় না, গ্রহণ করে না। তো আমি আপনাদের কাছে ক্লিয়ারলি বলতে চাই, আপনারা এখানেই বলেছি যে জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন কিংবা যাই বলেন, যারা এই 15 বছরে যারা এটার সাথে জড়িত ছিল, অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার প্রশ্নে, তাদেরকে দায় নিতে হবে এবং এই জবাবদিহি করতে হবে। তার মানে কি একটা দল পরিপূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে? আমাদের জন্য, আমরা যারা মনে করি যে জাতির কাছে ভুল স্বীকার করতে কিন্তু কোনো নাই। ইন্দিরা গান্ধী মাফি মাংতি হে এই কথা বলে কিন্তু তিনি ক্ষমতায় এসেছিলেন। জাতীয় পার্টি দেখেন স্বৈরাচার বলেন 90 সনে পদত্যাগ করেছিল, 3 মাসের মাথায় নির্বাচন হয়েছিল। উনি গুপ্ত হত্যাও করে নাই, দেশ থেকে পালিয়েও যায় নাই এবং শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন ছিল এবং 5টি সিটে সহ 39টা সিটে জাতীয় পার্টি সেদিন পেয়েছিল 3 মাসের মাথায়। অভ্যুত্থানের 90-এর ডিসেম্বরেই করছিল, 3 মাসের মাথায় হয়েছিল। তার পরবর্তীতে আমাদের নেতৃত্বের তো ব্যর্থতা, অভিযোগ আমরা নিজেরাই তো বলি। আমাদের মধ্যে অনেক বিভাজন। আমাদের জন্য 2টা রাস্তা আছে, একটা হলো হয় ঐক্যবদ্ধ হওয়া, আর না হলে যারা ঐক্যবদ্ধ হইতে পারবে না তারা জাতীয় পার্টিকেই শুদ্ধ করে নতুনভাবে, নতুন উদ্যোগে, নতুনভাবে তারা আগাবে। এটাই তো নিয়ম, কেউ তো আর বসে থাকবে না। তো এখন আপনি যে প্রশ্নটা বলেছেন যে কে কাকে দাওয়াত দিল আর কি করলো, এটা বড় কথা না, জনগণ বিচার করবে। দেখেন এ দেশে কিন্তু আমি মনে করি 3টা পার্টিকেই মূলত চিনে, নৌকা, ধানেশীষ, লাঙ্গল। কিন্তু আমি মনে করি এইবারের নির্বাচনে আমাদের এবি পার্টির মঞ্জু ভাই আছেন, আমি তার শুভকামনা করি, তার দলের শুভকামনা করি। এইবার ভালো লোকের, নতুন দলের নতুন একটার উত্থান হোক। অবশ্যই আমাদের মার্কা ঈগল, এটা আপনি মনে রাখলাম। জি, আপনি ঈগল মার্কা হন নাই কখনো। আমি বুঝাতে চাচ্ছি এই দেশকে শাসন করেছে 3টা মার্কা, নৌকা, ধানের শীষ এবং লাঙ্গল। এই 3টা মার্কার বাইরে কোনো মার্কা কিন্তু শাসন করে নাই। আমি ওই সেন্সে কথাটা বলছি, পরিচালনা করেছে। আমি নির্বাচিত হয়েছিল এবং দেশ শাসন করেছে এবং পার্লামেন্টে তারা সংখ্যাগরিষ্ঠ ছিল। এইবার ঈগল মার্কায় আপনারা শুভকামনা করে আপনারা ভালো হন, কিংবা ছাত্ররা যেটা করতে চাইতেছে, এখানেও আমি তাদের গণ অভ্যুত্থানের স্পিরিটকে আমি সম্মান দেখাতে চাই। তারা দল করতে চাইছে, করতেই পারে তাদের আকাঙ্ক্ষার ভিত্তিতে। আমরা মনে করি যে আমাদের বক্তব্যটা খুব স্পষ্ট। আমরা 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিটের সমন্বয়ে আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আজকে দেখেন যে আমার দৃষ্টিতে, আমার মূল্যায়নে এই যতবার শাসন হয়েছে, একমাত্র জিয়া রহমানের সেই 3.5 বছরের শাসনামল ছাড়া 75-এর 7ই নভেম্বর থেকে পরবর্তীতে আর সব আমলেই মোটা দাগের প্রশ্নবিদ্ধতা ছিল। আওয়ামী লীগের 15 বছর বাদ দিলাম, এটা তো প্রশ্নের বাইরে।
আপনার কি মনে হয় এবার নির্বাচন প্রশ্নাতীত থাকবে? আমি যেটা মনে করি, হ্যাঁ, প্রশ্নবিদ্ধ হবে যদি আপনি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা না করেন। প্রথমে এই আওয়ামী লীগের যারা হত্যায় জড়িত, যারা ফ্যাসিস্টে জড়িত, এদেরকে আপনি বিচার করেন, এদেরকে আপনারা এখানে বলছি অ্যাবডো করেন, এদেরকে আপনি অযোগ্য করেন, কিন্তু আপনি এদের যে সমর্থক গোষ্ঠী আছে এদেরকে মধ্যে তো ভালো লোক আছে। জাতীয় পার্টিতে তো আপনি পলে কয়ে দিলেন যে আপনাদেরকে কেউ গ্রহণ করে না, তো আমাদের মধ্যে কি নির্বাচিত হওয়ার মতো লোক আছে না? তো আপনি এদের মধ্যেও থাকতে পারে, তো ইনক্লুসিভ করে দেন। নিশ্চয়ই, কিন্তু আপনারা যে ইনক্লুসিভনেসের কথা বলছেন সেখানে আওয়ামী লীগ যে অন্যায় অপরাধ করেছে, আমি তো বলেছি তাদেরকে, আওয়ামী লীগে কি আপনার ওই কদের লোক আছে 20% যদি ধরি, আমি 15%ই ধরলাম, ও 30-35% বাদে দিলাম, 15%-এর লোক কি সবাইকে হত্যা করছে? সবাই কি জড়িত? আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগের প্রতি আপনাদের এই সহানুভূতিশীলতার কারণে জাতীয় পার্টি অনেকখানি বিরাগ ভাজন হচ্ছে? আসে যায় না। আমি ইনক্লুসিভের কথা বলছি, আমি শেষ করতে চাই, একটা লাইন বলতে দিবেন। আমার কথা হলো, আমি ইনক্লুসিভটা বলেছি যাতে আপনি প্রশ্ন করেছেন প্রশ্নবিদ্ধ নির্বাচন যাতে না হয়। আপনি বিএনপি নির্বাচন করেন না দেখা সেই নির্বাচন তো গ্রহণযোগ্য হয় না। এখন যদি আপনি আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি কিংবা অন্য কোনো দলকে যদি আপনি বাইরে রাখেন, তাহলে তো এটা ইনক্লুসিভ নির্বাচন হলো। তাই আমি বলতে চাই যে ফার্স্ট বিচার এবং এদের ক্যাবডো, কতগুলি শব্দ বলে যাচ্ছি, সময় নাই, এদেরকে করে দিয়ে তারপর আপনি মাঠ ছেড়ে দেন, প্রমাণ হবে। আমরা বুঝতে পেরেছি। নীলুফার চৌধুরী মুনি আমাদের সাথে আছে, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আগে আপনার দলের কথাটা আমি জানি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন বলেছেন যে এটি কঠিন নির্বাচন হবে? এটা একটা আপনার পরিষ্কার হয়ে আমাদের মতো করে না ভেবে নিয়ে, সামনের নির্বাচনটা কঠিন নির্বাচন হবে, সহজ হবে না। আপনাদের চেয়ারম্যান কেন বলেছেন এটা? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, অনেক দিন নির্বাচন বিমুখ ছিল বাংলাদেশ। মানুষ গেলেও ভোট দিতে দিত না, আবার অনেকে অনীহা থেকে ভোট দিতেও যেত না, গেলেও পেত না দিতে, আর এমনিতেও যেত না। এই চর্চাটা হতে হতে মানুষ কিন্তু অভ্যাসের দাস। এটা একটা বড় ব্যাপার। একটা সরকার আসছে, অন্তর্বর্তীকালীন সরকার। আপনি দেখেছেন যে বিল পাশ হয়েছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বৈধতা নিয়ে সামনের নির্বাচনগুলি। আজকেই কিন্তু আসছে যে আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন হবে। তো এই যে কথা বলা রেষারেষি, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি বলেছিলেন এখানে এক মিটিংয়ে যে আগামী, এটা প্রায় দিনই বলছেন উনি, যে আগামী নির্বাচনটা ভীষণ কঠিন হবে আমাদের সবার জন্য, মানে সব দলের জন্যই। কিন্তু ওনাকে যখন এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, উনি বলেছিলেন যে আমাদের অনেক দিন আমরা নির্বাচন থেকে আলাদা, নির্বাচনে ভোট দিতে দেওয়া হয় নাই। এর মধ্যে অনেক প্রজন্ম দাঁড়িয়ে গেছে, যে প্রজন্মরা ভোটার হয়েছে, নতুন প্রজন্ম, কোটি কোটি ভোটার, তাদের এই যে এনভায়রনমেন্ট, আমাদের সময়ের এনভায়রনমেন্ট দুটো আলাদা জিনিস। আমাদের অবস্থান তাদের অবস্থানের মধ্যে বিস্তর ফারাক। এখন যারা আছেন আমাদের সন্তানরা, তারা কিন্তু একদম বিজ্ঞানের স্বর্ণশিখরে অবস্থান করছেন, আমরা কিন্তু মিডিলে ছিলাম। সো এগুলো প্রত্যেকটা ব্যাপারে চুলচিরা হিসাব করে মনে করেছেন উনি আগামী নির্বাচনটা অনেক কঠিন হবে। এবং উনি শুধু কঠিন নির্বাচন হবে বলেছেন তাই না, বলেছেন যে রাষ্ট্রীয়ভাবে অনেক রকম ষড়যন্ত্র মধ্য দিয়ে যাচ্ছে দেশ। তো এই ষড়যন্ত্রের সঙ্গে যোগ করলে আগামী নির্বাচন কঠিন হবে, এটাই স্বাভাবিক। ষড়যন্ত্র এবং নির্বাচন দুইটাই কিন্তু আপনার কাছাকাছি থাকে, এবং কাছাকাছি থাকলে কিন্তু নির্বাচনটা আপনার সহজ হয় না। কঠিন নির্বাচন হবে এই কারণে যে কঠিন, এখানে আশা করা যাচ্ছে যে আগামী নির্বাচন খুব ভালো হবে, নির্বাচনের আপনার ইঞ্জিনিয়ারিং হবে না হয়তোবা, এটা আশা করছে। কিন্তু আসলেই কি সত্যি তাই হবে? সকালে সূর্য দেখলে বোঝা যায় যে দিন কেমন যাবে। কিন্তু আপনি কি মনে করেন কি এরকম দেখছি যে মনে করেন যে নির্বাচন যত কঠিনই হোক, আসলে মানে কঠিনটা কি হিসাবে হবে এটা আমাদের কাছে যদিও স্পষ্ট হচ্ছে না। নতুন প্রজন্ম এসছে, নতুন তাদের ভোটার তালিকা হবে, নতুনভাবে অনেকে ভোটার যুক্ত হবে, অনেক কিছু আছে। কিন্তু বিএনপি এই দেশের রাজনীতিতে একটা বড় দল, এত বড় দল যে তার আশেপাশে খুব কাছাকাছি যে তার প্রতিপক্ষ হিসেবে অন্য কোনো দল আছে, যাদের মাধ্যমে তারা হেরে যাওয়ার বা তাদের একটা শঙ্কার জায়গায় তৈরি হবে যে তাদের জেতাটা কঠিন, এমন পরিস্থিতি তো না, অনেক দূরবর্তীতে আছে। 11 সময় কিন্তু এমন পরিস্থিতিই ছিল। বিএনপি যে উন্নয়নমূলক কাজ করেছিল আপনার 1 থেকে 6 পর্যন্ত, তাতে মনে হয়েছে ওই সময়ে ইলেকশনে দাঁড়ালে কয়েক পুরুষ নির্বাচনে কিছু কিছু এমপি বিনা চোখ বন্ধ করে পাশ করবে। কিন্তু ভাগ্য তাদের এত বেশি ডিসফেভারে ছিল যে নির্বাচনই তারা পায় নাই।
এই যে আমরা মনে করি যে দাঁড়ালেই আমরা পাশ করব আমাদের যদি অবস্থান ভালো থাকে, কিন্তু এই যে এটা একটা ভাগ্যটাকে টেনে নিয়ে আসা হয়েছে। তখনকার প্রেক্ষাপট তো আলাদা, তখনকার প্রেক্ষাপট কিন্তু আমি বলি, আপনি কি শুনেছেন বিএনপির মহাসচিব কি বলেছেন কিছুদিন আগে, যে এখনো কিন্তু -2 ফর্মুলাটা এখনো কিন্তু চলমান। আমরা এরকম সন্দেহ পোষণ করছি, বা বিভিন্ন জন, আমাদের নেতা তারেক রহমান উনিও এরকম যে ষড়যন্ত্র হচ্ছে। এখন ষড়যন্ত্রের তো ডালপালা শেষ নাই। ষড়যন্ত্র আপনার এজেন্সিশিপ নিয়ে হতে পারে, ষড়যন্ত্র আগামী নির্বাচন নিয়ে হতে পারে। বিএনপি আপনার অপ্রতিদ্বন্দ্বী একটা দল এই মুহূর্তে, যেহেতু আওয়ামী লীগ নাই মাঠে, তাহলে আপনার তারপরেও বলা মানে কি, যে পথে আওয়ামী লীগকে যেতে হয়েছে, তারা যেতে বাধ্য হয়েছে তারা অন্যায় করে, ঠিক একই পথে বিএনপিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অনেক রকম কিন্তু ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমরা শুধু একাই পাচ্ছি না, আপনারা সাংবাদিক হিসেবে আপনারাও পাচ্ছেন। সো আপনারা বলছেন না, আমরা হয়তো কিছু বলছি, কিছু বলতে পারছি না, কারণ আমার আন্দাজ ঠিক নাও হতে পারে। আবার আমার আন্দাজটা ওরা ঠিকঠাক মতো সাকসেসফুল নাও হইতে পারে, কারণ আমি তো আগেই জেনে বুঝে ফেলেছি। জেনে বুঝে ফেলা মানে এমনও হতে পারে না যে শঙ্কা আপনারা করছেন আসলে সেই শঙ্কার হয়তো কিছুই নাই। অনেক বছর পর একটা নির্বাচন নিয়ে আপনারা যেহেতু খুব সচেতন আছেন, আপনাদের মনে হচ্ছে যে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আসলে তেমন কোনো ষড়যন্ত্র হচ্ছে না, এমনও তো হতে পারে। শোনেন, ষড়যন্ত্র এটা আমি আপনার কথা বিশ্বাস করলাম যে হ্যাঁ ষড়যন্ত্র কিছুই নাই, কিছুই হবে না, কিন্তু আমার অ্যালার্ট থাকতে তো দোষের কিছু নাই। নিশ্চয়ই আমি অ্যালার্ট তো থাকতে পারি অবশ্যই, কিন্তু একটা কথা স্পষ্টভাবে এখানে বলা হয়েছে, সেটি হচ্ছে যে দলের মধ্যে এজেন্ট ঢুকে গেছে অনেক কিছু ক্ষতি করার জন্য। গতকালের এতেই বলা হয়েছে আপনাদের মতো একটা বড় দলে এজেন্ট ঢুকে দলের ক্ষতি করবে বা সামনে এটা নিয়ে একটা বড় ষড়যন্ত্রের অংশ হবে, কারা তারা সেটা আপনারা নির্ধারিত করতে পেরেছেন কিনা, নাকি এইটাও একটা তত্ত্ব, আমি একটু জানতে ফিরবো। এবং অন্য রাজনৈতিক দলগুলো নতুন করে প্রতিপক্ষ কাকে ভাবছে। বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বিএনপি বলছে কঠিন হবে জাতীয় নির্বাচন, অন্যান্য দলগুলো সেটা ভাবে কিনা এবং কঠিন ঠিক কী কী কারণে হতে পারে সেই আলোচনাতে আমরা আজকে আছি। এবি পার্টি আমাদের সাথে আছে মুজিবুর রহমান মঞ্জু, তিনি সদস্য সচিব এবি পার্টির। মুজিবুর রহমান মঞ্জু, আপনি একটা প্রতিপক্ষর কথা বলছিলেন যে যখন প্রতিপক্ষ থাকে না তখন নতুন প্রতিপক্ষর দিকে মানুষ এগোয়, কারণ এককভাবে কাউকে একতরফাভাবে নির্বাচিত করার ঘটনা আমরা খুব কম দেখেছি, যদি জোর করে না হয়। এখন সবসময় এই দেশের মানুষ দেখেছে যে আওয়ামী লীগ বিএনপি এই দুই দলের সবসময় প্রতিপক্ষ। আওয়ামী লীগ শেষ পর্যন্ত যে পরিস্থিতিতে আছে আমরা ধরে নিতে পারি তারা নির্বাচনে দাঁড়াতে পারবে না, তাহলে নতুন প্রতিপক্ষ কে? আপনি যেটা বলেছেন যে তারেক রহমান কেন এই কথাটা বললেন, এটার আমি আগে যে কথাটা বলেছি আর দু একটা যোগ করি। প্রথম কথা হচ্ছে যে উনি হয়তো ভাবছেন ওনার নেতাকর্মীরা খুব রিল্যাক্সড, যে খুব ইজিলি এবার ইলেকশন জিতে যাবেন, সেই জন্য উনি একটা সতর্কতা সূচক একটা বার্তা দিয়েছেন যে না, ইলেকশন অনেক কঠিন হবে। এটা একটা মোটিভেশন ওনার হতে পারে। সেকেন্ড হচ্ছে যে আমরা যেটা জানি আমাদের ইলেকশনগুলো যে ধরনের হয় লোকাল লেভেলে, আপনার জাতীয় পর্যায়ে বিএনপি আওয়ামী লীগের যে বিরোধ বা রাজনীতির যে পোলারাইজেশন, লোকালি যেটা হয়, একজন যিনি প্রধান প্রার্থী থাকেন সাধারণত দেখা যায় বাকি যারা প্রতিদ্বন্দ্বী থাকেন তারা কিন্তু সবাই একজোট হয়ে যান তার বিরুদ্ধে। তো এখানে আমরা যদি ভোটের রেশিওটা হিসাব করি, আমাদের দেশে ধরেন বিএনপি একটা প্রধান ভোট তার পক্ষে আছে, আওয়ামী লীগের একটা পার্সেন্টেজ আছে যেটা আমাদের মিলন ভাই বললেন যে এটা কেউ বলছেন 20, কেউ বলছেন লেস অ্যান্ড প্লাস। আওয়ামী লীগের অ্যাকচুয়াল ভোট কত এটা নির্ধারণ করা খুব কঠিন হবে, কারণ আমরা দেখেছি গত নির্বাচনগুলোতে 24-এর নির্বাচন বা 18 নির্বাচনে তো আমরা দেখেছি প্রায় 150টার উপরে কেন্দ্রে কোনো ভোটারই যান নাই। তাহলে ওই কেন্দ্রগুলোর আশেপাশে কি আওয়ামী লীগের লোক নাই? এবারে আমরা দেখলাম 5%-এরও কম ভোট কাস্ট হয়েছে এত কিছুর পরেও। তাহলে আওয়ামী লীগের ভোট কি 5%-এর নিচে চলে আসছে? এটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের একটা ভোট রেশিও বা একটা অংশ আছে। তাহলে বিএনপিকে যদি আমরা ধরি প্রধান প্রতিদ্বন্দ্বী, তাহলে আমরা তার অপোনেন্টে দেখতে পাচ্ছি ভিজিবলি 3টা শক্তি এবারে প্রাধান্য দিবে। একটা হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি যেটা আছে, যে জোটটা আছে, এটার একটা ভোট আছে ইসলামপন্থীদের বা ধর্মীয় রাজনীতি যারা করেন তাদের একটা পোলারাইজেশনের ভোট। এই যে নতুন ছাত্র বা নতুন রাজনীতি আমরা যারা কথা বলছি, আমাদের নতুন রাজনীতির একটা স্রোতধারা এখানে আছে। তো এটা যদি এমন না যে এই 4টা শক্তি আলাদা আলাদা করে প্রতিদ্বন্দ্বিতা করবে, নির্বাচন যতই ঘনিয়ে আসবে দেখবেন তখন একটা শক্তির বিরুদ্ধে বাকি শক্তিদের একটা ঐক্য হয়ে যেতে পারে, এক ধরনের পোলারাইজেশন হতে পারে। এখন কথা হচ্ছে নির্বাচনে কার কি কৌশল হবে, কে কিভাবে আগাবে, এটা নির্বাচন আসতে আসতে আরো সময় লাগবে, অনেক কিছু সেখানে হিসাব নিকাশ আছে। কিন্তু
এরপর ধরেন লেফট ওরিয়েন্টেডদের একটা ভোট আছে, তাদের কিছু সাপোর্ট বেজ আছে। তো এই জায়গা থেকে আমি যেটা মনে করি যে হয়তো তারেক রহমান সাহেব দূরদৃষ্টি দিয়ে ভাবছেন যে নির্বাচন যত কাছে আসবে তত নানা ধরনের আপনাদের কি মনে হয় যে কোনোভাবে ছাত্ররা একটা দল গঠন করার যে চেষ্টা করছে, এখনো পর্যন্ত তারা স্পষ্ট করে নাই, কিন্তু তাদের কার্যক্রম বলছে তারা দলের দিকেই এগোচ্ছে, এটা একটা বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে বিএনপির? এটা একটা শক্তিশালী প্রতিপক্ষ হবে এবং ছাত্ররা রাজনৈতিক দল করবে এবং এমনও হতে পারে রাজনৈতিক দলের কে কেন্দ্র করে একটা 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 অ্যালায়েন্সও গড়ে উঠতে পারে। কারণ আপনি তো জানেন যে আমাদের নতুন প্রজন্মের লোকেরা দীর্ঘদিন তারা ভোট দিতে পারেনি এবং এবারে যারা নতুন ভোটার হবে একটা বিরাট অংশ, একটা ধারণা করা হচ্ছে যে 6 কোটি ভোটার হবে এই তরুণ প্রজন্মের, এরা একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে নিশ্চয়ই, এবং তারা নতুন কিছু চাইতেই পারে, নতুন কিছু চাইতে পারে। একটা নতুন রাজনৈতিক দল হলে এটার একটা আলাদা ভরসার জায়গা হয়তো নতুন করে রাখতে চাইতে পারে তারা। আমাদের সাথে গোলাম সারোয়ার মিলন আছেন। যে প্রসঙ্গে আপনি আসলে ছিলেন যে হ্যাঁ আওয়ামী লীগের আসতে দেওয়া উচিত, কারণ কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন যাতে না হয়, যাতে সকলে অংশগ্রহণ করে, কারণ আওয়ামী লীগ দলগুলোকে বাইরে রেখে নির্বাচন করতে চেয়েছে বলেই নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই। আপনারা একটা রাইট পয়েন্ট থেকে কথা বলছেন, কিন্তু যে পরিস্থিতি সেটা আসলে অনেক, কিন্তু যদি অনেক কিছুর মধ্যে নির্ধারিত হবে আওয়ামী লীগ যাবে কিনা। আপনাদের কি মনে হয় যে আওয়ামী লীগের মিত্র হিসাবে আপনাদের সবসময় দেখা হয়, আওয়ামী লীগ যদি শেষ পর্যন্ত নির্বাচনে না আসে তাহলে আওয়ামী লীগের 5% ভোট হোক আর 20% অথবা 35%, যে ভোটই হোক না কেন সেটা জাতীয় পার্টি পাবে? ধন্যবাদ। দেখেন, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে যদি আসেও, ওই 90-তে আমাদের যে অবস্থা হয়েছিল, ওই তারা তো খুব বেশি হলে 30, 35, 50টার বেশি তো পাবে না। এটা হলো রিয়েল অবস্থা। আমি যেটা মনে করি, ধরেন বরিশাল, শরীয়তপুর, ফরিদপুর এইসব এলাকায় আমি একটা সাধারণ জরিপে বলি, রিয়েল জেনুইন রিয়েল ভোট হলো, তারা তো আর ফ্যাক্টর হতে পারবে না রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য। এবং এটাও ঠিক, তারা যাদেরকে বলবে, আমাদের সাথে জাতীয় পার্টির সাথে কোনো রকমই হবে কিনা আমি জানি না। যেমন ব্যক্তিগতভাবে আপনারা আমার মতো যারা আছে, আমি জাতীয় পার্টি করলো, আমি অ্যান্টি আওয়ামী লীগের রাজনীতি সারা জীবন, সেই ছাত্র জীবন থেকে আরম্ভ করে আমি অ্যান্টি আওয়ামী লীগ পলিটিক্সটা করে আসছি। এখন বলবেন যে আপনারা তো তাদের সাথে করেছেন, হয়েছে। এবং জাতীয় পার্টি তো ধরেন বিভিন্ন সময় 2001-এ জাতীয় পার্টির একটা অংশ যখন এরশাদ সাহেব রাজি হলো না, বিএনপির সাথে ঐক্য করে নাই, 4 দলীয় জোট হয় নাই, তো তাহলে তো সুতরাং জাতীয় পার্টি কিন্তু যতই করেন এইটাকে নিয়ে আবার টানাটানি হবে। এবং এই ছাত্ররাই আজকে বলে গেল অন দ্য ইয়ার, এই ছাত্ররাই আজকে যে বিএনপি অনেক শক্তিশালী দল, তারেক জিয়া একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ হওয়ার কারণেই বলছে যে কঠিন হবে। আপনি আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে যে কোনো একজন জিতবে, জার্মানি মাঝখান দিয়ে চ্যাম্পিয়ন হয় না, আমাদের বাংলাদেশে আবাহনী মহামডার্ন জিতে, ব্রাদার্স, আমি শেষ করতে দেন, ব্রাদার্স কি শিরোপা জিতে না? এইবার যে উনি কিন্তু এটা বুঝছেন, যে কথাটা বলছে যে আগামীতে মেরুকরণ এমন হবে, এত আত্মপ্রসাদের উল্লেখ চলবে না, যেখানে তারেক জিয়া এত হুঁশিয়ারি উচ্চারণ করার পরও চাঁদাবাজি, দখলবাজি, এই যে তার কর্মীরা তৃণমূল করছে, এটা তো অনেক ক্ষেত্রে কন্ট্রোল করতে পারছে না। এবং এটা হাত বদল হয়েছে, মানুষ বলতেছে এক স্বৈরাচারের কাছে, এক ফাঁসিবাদের কাছে, এখন পাল্লায় পড়লাম, এটা তো বাস্তবতা। এবং এটা যে বিএনপি ওন করছে তাও তো না, তারা বিরোধিতা করতেছে, এবং এটা আমরা সাধুবাদ জানাতে চাই। সুতরাং আমাদের কথা হলো কি যে কিছু অনেকগুলি ফ্যাক্টর কাজ করে। এখন আগামীতে এই যে ছাত্রদের কথা বললেন, আমি আমার কথাই বলি, আমি ধরেন আমার মানিকগঞ্জের সিটটা সাধারণত মানিকগঞ্জে এটা বিএনপি পাস করে, এটা বিএনপির ভোট বেশি। এখন ধরেন এইখানে আমার সিটে 2008-এ জাতীয় পার্টি পাস করছিল, জোট হয়েছিল। এখন ধরেন আওয়ামী লীগ মানে বিএনপির প্রার্থী দিল। এখন এই ছাত্ররা যে জাতীয় পার্টিকে ঢুকতে দেয় না, স্বৈরাচার বলে, অফিস জ্বালায়, আপনি যে জাতীয় পার্টির ভালো একটা অংশের সাথে ঐক্য হবে না, আপনি কিভাবে বলতে পারেন? হইতে তো পারে, রাজনীতি খারাপ, রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই। এবং শুনেন, আমি সেই কারণে বললাম যে আগামীতে যে কথাটা সে বলছে এলাই হয়ে যেতে পারে যে কারোর সাথে, এবং তারেক জিয়া এটা উপলব্ধি করতে পারছেন, এবং সে এখন বিজ্ঞ একজন ব্যাপার। সুতরাং আপনারা এখানে যাদেরকে এখন ফেলে দিচ্ছেন, আমাদের মতো যারা জাতীয় পার্টি কিংবা ছোট ছোট দল, তারা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যেতে ফেলে দেওয়াটাও একটা রাজনীতি তো। এবং তারা আগামীতে ভোট পলিটিক্সে, রাজপথের পলিটিক্সে আপনি গিয়ে আপনি করতে পারেন, কিন্তু ভোট পলিটিক্সে অন্য হইতে পারে। আমি লাস্টে বলবো যে আমি একজন বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসাবে বলবো যে তাদের যেভাবে তারা
কন্ট্রোল করার চেষ্টা করতেছে, এটা যেন সাকসেস হয়, না হলে কিন্তু এটার জন্য তাদের খেসারত দিতে হবে। নিরফা চৌধুরী মনি, ওই কথাটাই আসছিলাম যে এজেন্ট ঢুকে গেছে দলে, আসলে আপনারা সেটা বোধ করেন কিনা, নাকি আসলে বোধ করেন যে 16 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা এখন একটু সুযোগ পেয়েছে নিজেদের তুলে ধরতে, খুলে ধরতে, ক্ষমতা দখল করতে, সেটা নিজেরাই অনেক কিছু করার চেষ্টা করছে? আপনারা কি এজেন্টদের দোহাই দিয়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করছেন, নাকি আসলে এজেন্ট ঢুকেছে আপনাদের এখানে? দেখেন, 16 বছর না, 18 বছর 18 বছর আপনার ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি অনেক কষ্ট করেছে, অনেক পুর খাওয়া, অনেক রকম জেল জুলুম হুলিয়া তাদের সাথে। মিলন ভাই যে কথাটা বললো এটা পুরো সম্পূর্ণ ঠিক না। চাঁদাবাজি, দখলবাজি, এই যে জিনিসগুলো বললেন উনি, বিএনপি একটা অনেক বড় সংগঠন, সেইখানে তারপরেও আমাদের নেতা জনাব তারেক রহমান উনি যথার্থ ডিসিশন নিয়েছেন। যে কেউ স্ট্যান্ডিং কমিটির মেম্বার থেকে শুরু করে যাকেই অন্যায় মিনিমাম কারোর সাথে কথা বলতে দেখেছেন যেটা মানে গ্রহণযোগ্যতা পায় না, তাদেরও কিন্তু শোকজ করা থেকে শুরু করে পদ স্থগিত করা থেকে শুরু করে পদ বহিষ্কার করা থেকে সবই করেছেন। তো সেটাও কিন্তু হাজারের উপরে। সো বড় একটা দল বিএনপির যত একটা এরিয়ায় যত কর্মী থাকে, অনেক দলে সারা বাংলাদেশে অত নেতা থাকে না, কর্মী থাকে না। সেই জায়গায় এই যে এজেন্ট ঢুকে যাওয়া, আমি এখানে বাঙালির তোর কিছু কথা বলবো। বাঙালিরা এমন যে নিজের খেয়ে বনের মোষ দাঁড়ায়, তারা অন্যের কাজ করতে তারা পছন্দ করে, নিজের খেয়ে অন্য দেশকে খবর সাপ্লাই দিয়ে আসে, এটা নতুন কিছু না। এখনও যেটা আওয়ামী লীগ একটা দল ছিল, একটা দেশের সর্বশান্ত করার মতো একটা দল, যারা কিনা অন্য একটা দেশের স্বার্থ নিয়েই কাজ করত। তারা বাংলাদেশে এখন পর্যন্ত না। এই জন্য বলবো যে বাংলাদেশে কোনো হিন্দুরা কিন্তু আপনার কোনো সমস্যার মধ্যে পড়ে নাই। আপনিও জানেন, আমিও জানি, এখানে 4 জনই জানি। কিন্তু পাশের দেশ যেভাবে বলছে সেটা অন্য কারো হেল্প করা ছাড়া কিন্তু এটা বলতে পারে না। এবং এই যে হিন্দুদের এইখানে একটা উস্কানি দেওয়ার ব্যবস্থা করা হয়, কারা করে এটা কিন্তু এই বাংলাদেশের মানুষ দ্বারাই সম্ভব। সো এই মানুষগুলো সবখানে, আমি আরও যদি বলি, আপনার আগে তো দেখতাম প্রাণীর ক্ষেত্রে যে কোকিল সন্তান জন্ম দিতে পারে না, মানুষ করতে পারে না বলে কাকের ঘরে ডিমটা রেখে আসে। কিন্তু আমরা যে কয়েকদিন আগে যে সব দেখলাম যে বছরের পর বছর যারা ছাত্রলীগ করতো, যুবলীগ করতো, তারা এখন বলে তারা জামাত সন্তান। এই যে তারা তো সব দলেই তো এরকম এজেন্টে ভরে গেছে। শুধু বিএনপি, তারেক রহমান সাহেব স্বীকার করেছেন যে হতে পারে এরকম বিএনপিতেও আছে। তো এটা যারা আপনারা সাপ্লাই দিয়ে অন্য দলের, আপনি চিন্তা করেন ছাত্রলীগ যদি সন্ত্রাসী হয় তাহলে তখন যারা ছাত্রলীগে ছিল তারা ওয়াই নট সন্ত্রাসী, তাদের তো বিচার হবে, চুলচারা হিসাব হবে। আওয়ামী লীগ করার জন্য যদি আওয়ামী লীগের বিচার হয় তাহলে আওয়ামী লীগের দূষর যারা তাদেরও বিচার হবে, কেন বিচার হবে না? তো ওই হিসাবে তাহলে কিন্তু জামাত এখানে পড়ে যায়, যারা কিনা অন্যের ঘরে সন্তান মানুষ করেছে, সেই অন্যের ঘরটায় বিএনপিতে যে করে নেই তার নিশ্চয়তা কি? এটা একটা দিক গেল। আরেকটা দিক, আপনার অনেক দল নিজের মনে মনে লালন করে একটা, দল করে আরেকটা, এমন অনেকেই আছে। এটা সব দলে আছে। কেউ যদি বলে যে না আমি বিরাট ভালো মানুষ, আমার এখানে নাই, নো, এটা বলতে পারে না। বিশেষ করে বাংলাদেশের নেচার, বাংলাদেশের মানুষরা হাজারো রক্তের সংমিশ্রণে জন্ম নেয়। হ্যাঁ, 5 তারিখের পরে হয়তো 2-3 দিন পরেই একদম আপনাদের কেন্দ্র থেকে নির্দেশনা এসেছিল বিএনপিতে নতুন করে কোনো মানুষের যোগদান করা যাবে না, বন্ধ রাখা হয়েছে। হ্যাঁ হয়েছে। তাহলে যারা 16 বছর কষ্ট করেছে তারা বিএনপির হয়েই কষ্ট করেছে, নতুন তো কেউ ঢুকে নাই সেখানে। শুনেন, এখন আপনারা আসেন, আপনি বিএনপির যে কোনো একটা মিছিল হয় 1000 লোক, সাধারণ ব্যাপার। তো 1000 লোকের মধ্যে পেছনে যদি মাঝখানে যদি 2টা যদি ওই আপনার ছাত্রলীগ করা, যদি আপনার ওরকম ছাত্রলীগ না, নর্মাল ছাত্রলীগও আছে, আন্ডারগ্রাউন্ড ছাত্রলীগ আছে, যদি ঢুকে যায়, এরাই কিন্তু কারো না কারো আত্মীয়, কোনো জামাতের আত্মীয়, কোনো বিএনপির আত্মীয়, কোনো আপনার মঞ্জু ভাইয়ের দলের আত্মীয়, কারো না কারো আত্মীয়। তা তারা যদি আসে সেখানে হয়তো কেউ একজন দেখলো তার আত্মীয়, সে চুপ করে থাকলো, কিন্তু অনেকেই কিন্তু বুঝতেও পারে না। যেমন ধরেন ফরিদপুরে একটা মারামারি হয়েছে আপনার কি বলে গোপালগঞ্জে, সেই মারামারির মধ্যে কিন্তু আওয়ামী লীগ ঢুকে গিয়ে কিন্তু মেরেছে কাদেরকে? আমাদেরকে। তো এই যে ঢুকে গিয়ে মেরেছে, প্রথমে কিন্তু এরা বুঝে নেয় যে এই মিছিলটার মধ্যে অন্যরা ঢুকে গিয়েছে, ঢুকে গিয়েই কিন্তু মেরেছে। তো এইরকম আপনার এটাও হতে পারে। আবার এই যেটা বলেছেন এজেন্ট ঢুকে গিয়েছে অনেক আগে থেকে,
সেটাও হতে পারে, আমি সেটাকেও আমি হালকা করে দেখছি না। তো সেটাকে হালকা করে না দেখার জন্য বড় দলে যে সমস্যাগুলো হয় মাঝে মাঝে সেই সমস্যা আমাদের নানান জনের নানান মত অনেক সময় হয়ে যায়। তো এই সমস্যাগুলো নিশ্চয়ই, কিন্তু বড় দলে সামনে সময়টা নিশ্চয়ই তিনি ঠিক বলেছেন যে কঠিন সময় হয়তো এই কারণে, কারণ নির্বাচন হবে তা না, আরো অনেক কারণ আছে যে তার আগে নিশ্চয়ই 6 মাস বা 1 বছরের মতো সময় থাকবে, সেখানে অনেক দীর্ঘ সময়, সেই সময়ের মধ্যে অনেক কিছু ঘটেও যেতে পারে। কিন্তু অনেক কারণের কথা আপনি বলছেন, আর কি কি কারণ থাকতে পারে আমি বিরতির পর জানতে ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক, শেষ মুহূর্তে আছি মুজিবুর রহমান মঞ্জু, একটু ছোট করে বলবেন কি যে নির্বাচনের আগে আসলে রাজনৈতিক দলগুলো, এখন আর ঠিক বিএনপির কথা আমি বলছি না, আর কোনো বিপদ দেখে কিনা এই চলমান পরিস্থিতিতে? নির্বাচন পর্যন্ত যাবে ঘটনাটা, সেটাই দেখেন নাকি মাঝখানে আসলে আরো কিছুর আশঙ্কা আপনারা করেন? না, মাঝখানে আরো অনেক কিছু ঘটবে আশঙ্কা, কারণ আপনি যদি গত বছরগুলো দেখেন, প্রত্যেক বছরে ইভেন আওয়ামী লীগ আমলেও আপনি দেখবেন প্রতি বছরেই অনেকগুলো গুরুত্বপূর্ণ কিছু না কিছু ঘটনা ঘটে। তো আমি আগের আলোচনার সূত্র ধরে একটা কথা বলি কি, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি পরিবর্তন না আসে তাহলে সংস্কার খুব বেশি কাজ দেবে না। যেমন ধরেন আপনি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বা প্রধান বলেছেন যে এজেন্ট ঢুকে গেছে, এটা খুবই ট্র্যাডিশনাল কথাবার্তা, যে নিজেদের দায়কে করার জন্য। সো আমি মনে করি যে এজেন্ট ঢুকবে, তাহলে এটা দায়িত্ব কার? এটা তো তাহলে তো নেতৃবৃন্দেরই দায়িত্ব, আমার দলে কেন এজেন্ট ঢুকবে? আর আপনি যেটা বলেছেন যোগদান বন্ধ করার পর এজেন্ট ঢুকলো কিভাবে? আর থার্ড কথা আমি খুব ইন্টারেস্টিং বলি, আমার সাথে যখন বিএনপি চেয়ারম্যানের সাথে কথা হয়েছিল এই জুলাই বিপ্লবের পরপরই, তখন আমি ওনাকে খুব ইন্টারেস্টিংলি বললাম যে আপনি যে এইভাবে গণহারে সবাইকে বহিষ্কার করছেন আপনার দলের, তো এটা তো একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে। তো উনি আমাকে বললেন যে কেমন? আমি বললাম দেখেন, আপনার নেতাকর্মীরা তো বহু নির্যাতিত, নিপীড়িত, তাদের অনেকে বাড়ি হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, অনেকে দিনের পর দিন জেলে ছিলেন, বছরের পর বছর জেলে ছিলেন, ইভেন নিজের ঘরে থাকতে পারেন নাই ঘটনার পর ঘটনা। তো ওরা তো যেহেতু এরকম একটা বিজয় হয়েছে, এরকম একটা পরিস্থিতি হয়েছে, কিছু ঘটনা দুর্ঘটনা তো ঘটতেই পারে, কিছু দখল বেদখলের ব্যাপার তো থাকতে পারে। আর এখানে দখল বলে যেটা বলা হচ্ছে, এখানে তো অনেকগুলো পুনর্দখলের ব্যাপার আসলে। তো আমি ওনাকে জানতে চাইলাম যে উনি আসলে বিষয়টা কীভাবে দেখেন। উনি কিন্তু চমৎকার একটা উত্তর দিয়েছেন। উনি আমাকে বললেন যে দেখেন, কষ্ট কি আমি করি নাই? আমি তো জেল খেটেছি, আমার শরীর, আমি তো আবার বেঁচে থাকবো কিনা এরকম একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম, এবং আমি আমার মাকে দেখি না, আমার ভাইয়ের জানাজায় আমি যেতে পারি নাই। আমি যদি পেশেন্স ধারণ করতে পারি, আমি যদি ধৈর্য ধরতে পারি, আমার দলের নেতাকর্মীরা কেন সেটা পারবে না? উনি একদিন দুই দিন আগে একই কথা বলেছেন যে এটা তিনি রাখতে চান এবং 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে তিনি দেখাতে চান ওইটাই তার প্রতিশোধ। এটা ওনার জন্য বিরাট চ্যালেঞ্জ। আমি যেটা মনে করি, বিএনপি বড় দল, যত কথাই আমরা বলি, কিন্তু মনে রাখতে হবে, নাজনীন মুন্নি আপনি খেয়াল করেন, আমি কেন ওই যে আগের কথাটার সাথে রিলেট করছি, বিএনপি ক্ষমতায় নাই এখন, কিন্তু গ্রামে গঞ্জে সব জায়গায় মানুষ ধরে নিচ্ছে বিএনপি ক্ষমতায় আছে। এবং বিএনপির লোকদের, বিএনপি অফিসে আপনি গিয়ে দেখেন তদবিরের জন্য মানুষের লাইন। বিএনপি নেতৃবৃন্দ আমাদেরকে বলছে তারা হাঁসফাঁস ফেলতে পারছেন না। তাহলে আমাদের দেশের ইলেকশনে কিন্তু অলওয়েজ মানে যে দলটা ক্ষমতা আছে তার বিরুদ্ধে জনগণের ভোট দেয়। মিলন, আমরা খুবই কম সময়ের জন্য আছি, 1 মিনিটে আপনি শুধু একটা কথা বলবেন, সামনে আর কোন আশঙ্কা আপনি দেখেন কিনা নির্বাচনের আগে? গোলাম সারোয়ার, 1 মিনিট না 1.5 মিনিট বলবো। আমার কথা হলো কি, যে আশঙ্কার আগে এই ডিসেম্বর মাস যেহেতু কম সময়, আজকে সেই মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়, কিন্তু দুঃখ যে স্বাধীনতার 53টি বছর পর প্রত্যাশা, প্রাপ্তি অপ্রাপ্তি অনেক কিছু আছে, সময় যেহেতু দিবেন না বলার অবয় নাই, যে আজকে জামাত ইসলাম একটি দল, আমরা কিন্তু নিষিদ্ধের বিরুদ্ধে বলছি, তারা কিন্তু এই পর্যন্ত জাতির কাছে ক্ষমা চাইল না। আপনি খালি জাতীয় পার্টি নিয়ে আসেন আর আওয়ামী লীগ নিয়ে আসেন, আওয়ামী লীগ তো বিচার হইবই, তো ক্ষমা কেন চাইল না? এটা হলো এই 1। 2 হলো যে আপনি মাঝখানে কী কী করতে পারে। মাঝখানে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, এই যে অবস্থা, এটাকে ঠিক করার জন্য এই সুশীল মার্কা স্বভাব নিয়ে কিংবা দায়িত্ব নিয়ে আমার মনে হয় এটা সমাধান সম্ভব নয়, একটা শক্তই হইতে হবে। 3 নম্বর হচ্ছে, আমি প্রধান উপদেষ্টাকে সাধুবাদ জানাতে চাই, উনি অ্যাটলিস্ট একটা ধারণা দিয়েছেন, সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকুক। আমি আপনার এখানে বারবার বলেছি, আগামী ডিসেম্বর, 25শে ডিসেম্বর অথবা 26শে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে যেতে পারে। উনি এরকম আমার মতো অনেকেই বলেছে, আমরা প্রত্যাশা করতে চাই যে সেইটা হবে। আমরা আগামী দিনের নতুন বাংলাদেশ যে স্পিরিটটা, আমরা কিন্তু এই তরুণ প্রজন্মের চিন্তা চেতনাকে ধারণ করতে অনেক ধন্যবাদ। আমরা সে ধারণ করে যাতে আগামী বৈষম্যহীন বাংলাদেশ করতে পারি, গণতান্ত্রিক বাংলাদেশ করতে পারি, এটাই আমাদের। অনেক ধন্যবাদ। নীলফার চৌধুরী, কি আশঙ্কা করেন আসলে, আর কি আশঙ্কা করেন? দেখেন, এখন আশঙ্কা না, এটা চলমান, শুধু আশঙ্কা কিন্তু বাস্তবায়ন হচ্ছে আশঙ্কার আগেই। আমি যদি 10% আশঙ্কা করি, এখানে আরো 90% ইমপ্লিমেন্ট হচ্ছে।
যেমন ধরেন এখন একজন আরেকজনকে এজেন্ট বলছে, কেউ রয়ের এজেন্ট বলছে, কেউ সিআইয়ের এজেন্ট বলছে। এটা কিন্তু নর্মাল চালাচালি হচ্ছে না, এটা খুব টপ লেভেলে চালাচালি হচ্ছে। বর্ডার কিলিং এখনও চলছে, 2-3 জন করে মেরে ফেলা হচ্ছে। এই যে কালকে পরশু দিনও যা ঘটনা ঘটলো, হিন্দু মুসলিম দাঙ্গাগুলো চরম আকার ধারণ যে কোনো সময় করতে পারে। যদি কিছু প্রশমিত হয়েছে, কিন্তু কতক্ষণ হবে আমরা জানি না, কোনো সলিউশনে আসে নাই। আইনের অনুশাসনকে কাজে না লাগিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা না করার জন্য প্রতিনিয়তই একটা মিছিল হবে কি হবে না, সেই দাঙ্গা মিছিলের সঙ্গে সারা রাত ব্যাপী পাহারা দেওয়া, এই জিনিসগুলো, এই যে নিরাপত্তাহীনতা, তারপরে আপনার মব জাস্টিস একটা আছেই। এই যে আপনার আপনার ইসলামিক অনুগামীরা, শুধুমাত্র তবলিকেরা, সেই দাঙ্গা নর্মাল মাঠে গিয়ে আপনার ওই জায়গাটায় 4 জন মারা গেল। এই যে এই অবস্থাগুলো, এরকম যে কোনো ঘটনাগুলো আমাদের জন্য ভীষণ দুঃখজনক, এবং এগুলা যে কোনো জিনিস থেকে আবারও কিছু হতে পারে। কিন্তু আমরা আর সময় দিতে পারছি না, আমরা নিশ্চয়ই আলোচনাতে আবার যেতে পারবো। রাজকাহনে থাকবে।